আন্দোলনের চেনা মুখ হয়ে ওঠা এই মানুষগুলোর অভিজ্ঞতায় কেমন ছিল জুলাই অভ্যুত্থান? বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও হত্যাকাণ্ডের অভিযোগ ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ, ষড়যন্ত্র ও তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টার পাল্টা অভিযোগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও ব্যবহার করে চলছে রাজনৈতিক প্রচারণা, বিশেষজ্ঞদের উদ্বেগ। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। 14ই জুলাই গত বছর এই দিনই হয়েছিল শেখ হাসিনার সেই প্রেস কনফারেন্স, যেখানে রাজাকার প্রসঙ্গে উত্তাল হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছি। আজের তৃতীয় পর্বে থাকছে আন্দোলনে অংশ নেওয়া এমন কয়েকজন শিক্ষার্থীর গল্প, যারা আলোচিত কিন্তু কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। অর্চিয়তন রিলার প্রতিবেদনে বিস্তারিত। আমাদের মনে হলো যে আমাকে এই একটা ওয়ে আমি তাকে বোঝাতে পারবো যে আমি আপনাকে ভয় পাই না, আমার জায়গা থেকে আমার যতটুকু সম্ভব আমি প্রতিবাদ করে যাব। আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সময় যুক্ত ছিলাম না। একাডেমিক দিকে ফোকাস করাটা আমার মেইন প্রায়োরিটি ছিল। 15ই জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র হয়ে উঠেছিল, যেখানে আহত হয় নারীরাও। সেদিন সামাজিক মাধ্যমে সাড়া ফেলে এই ছবি। একটা ইট এসে আমার চোখের নিচটাতে পড়ে, ওই জায়গাটাতে একটা গভীর ক্ষত হয়ে যায় এবং আমার চশমা কাঁচ ভেঙে যায়। ওইখান থেকে যখন আমি বের হতে যাই, আমি সবার সাথে যাওয়া লাগছিল, কারণ আমি চশমা ভেঙে যাওয়াতে চোখে দেখতে পারতেছিলাম না। চোখের এই নিচটাতে আমার 6টা সেলাই লাগে। তারপরে ঢাকা মেডিকেল থেকে আমি পালায়া আমার এক ফ্রেন্ডের বাসায় চলে যাই। হল ছাড়ার পরেও ভোগান্তি পোহাতে হয়েছে সানজিদাকে। যখন ছবিটা ভাইরাল হয়, অনেক আননেসেসারি অ্যাটেনশন আমার দিকে চলে আসছিল। কনস্ট্যান্ট ভাবে পুলিশ এবং ছাত্রলীগ থেকে বারবার আমাকে এবং আমার পরিবারকে ফোন দিয়ে আমার রাজনৈতিক পরিচয় খোঁজা হচ্ছিল। তারা বারবার আমি কোথায় আছি, কেমন আছি এটা জানার ছিল, আমার অবস্থান জানতে চাচ্ছিল। যে জিনিসগুলো আমার জন্য অনেক পেইনফুল এবং প্যাথেটিক ছিল। আমি অনেক দিন পর্যন্ত কিন্তু প্রপারলি একটা চোখ দিয়ে তাকাতে পারিনি, কারণ এই জায়গাটা আমার ওইরকম অবস্থা ছিল না। অগাস্টের পরে আমি আমার প্রপার ট্রিটমেন্টটা শুরু করতে পারি, কারণ এই মাঝখানে যে টাইমটাতে আমি যে বের হয়ে কোনো একটা জায়গা থেকে আমার সেলাই কাটাবো, এটা সম্ভব ছিল না। সামাজিক মাধ্যমে ভাইরাল হলে যে দেশ জুড়ে ঘটনার গুরুত্ব বেড়ে যায়, তা জুলাই আন্দোলনেও দেখা গেছে। শিক্ষার্থীদের ওপরে গুলিবর্ষণের প্রেক্ষাপটেই আন্দোলনে যুক্ত হয়ে যায় নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের আরেক আলোচিত নারী নুসরাত জাহান, যিনি বিশ্ববিদ্যালয়ের ভাইকে আটক হওয়া থেকে ঠেকাতে একাই পুলিশের মুখোমুখি হয়েছিলেন। আমি এখনো যখন ওই ঘটনাগুলো দেখি, আমার গোজবাম্প হয় আসলে, সত্যি কথা বলতে। কারণ ওই সময় এই ধরনের সাহসটা আমি দেখাতে পারবো, মানে সেটা এখনো কল্পনা করতে কিভাবে আমি পারলাম সেটা আমি নিজেও এখনো বুঝে উঠতে পারি না। হয়তোবা এটা ওই সময়ে তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড সেটারই একটা রিফ্লেকশন ছিল। তখন তো তারা আমাদের উপরে অন্যায় জুলুম করতেছিল। বাসায় বসেছিল, সেই শিশুটাও নিরাপদ ছিল না, বাড়ির বেলকনিতে দাঁড়িয়েও সে নিরাপদ ছিল না, সেও গুলি খেয়ে মারা গেছে। প্রয়োজন বোধ করেছে আমার নৈতিকতার জায়গা থেকে, মানবিক দিক থেকে আমি আন্দোলনে এসেছি এবং আমার মনে হয়েছে আমার কাজ শেষ, আমি ফিরে চলে গেছি। প্রত্যেকটা মানুষ তো আর আসলে ওই সময়ে এটা ভেবে মাঠে নামে নাই যে ফিউচারে আমি কি পাবো, কি হব। 2রা অগাস্টের আরেকটি ভাইরাল ভিডিও ছিল পুলিশের গাড়িতে স্প্রে পেইন্ট করার এই ভিডিও। সেদিন অবশ্য রং কিনতে একজন পুলিশের কাছ থেকেও আর্থিক সাহায্য পেয়েছিলেন তিনি। এই দেশের জনগণকে যদি তারা ঠান্ডা না করতে পারে, এটা গরম হইতে থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে। আমি সমন্বয়ক নই, কোনো সমন্বয়ক লিস্টে আমার নাম দেখবেন না। কোথাও আমি কখনোই সমন্বয়ক এই নাম বা এই কিওয়ার্ড ইউজ করি নাই। আমি কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত না, আমি সাধারণ ছাত্র। আন্দোলনের মালিকানা আসলে ইন্ডিভিজুয়াল কারোরই না, আন্দোলনটা ছিল সবার। আমজনতা, ছাত্র জনতা, যেটাই বলেন, এটা কিন্তু ছিল সকলে। এইটার পরে যে 2.0 বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রতিফলন চেয়েছিলাম বা একটা আমজনতা যেটা চেয়েছিল, সেটা ফুলফিল হয়নি। আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের সাফল্য থাকলেও সামগ্রিকভাবে পরিবর্তনের জায়গা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে প্রত্যাশা ফুরিয়ে যায়নি।
একটা এক্সপেকটেশন ছিল যে দেশ স্বাধীন হবে, দেশে যখন স্বৈরাচার মুক্ত হবে আমাদের দেশটাকে আমরা যেরকমভাবে দেখতে চাইছিলাম যে অন্যান্য উন্নত দেশগুলা যে স্বৈরাচার তাদের দেশের নাগরিকরা যে তাদের সুবিধাগুলো নাগরিক অধিকারগুলো যেটা পাচ্ছে সেটা আমরা অবশ্যই পাবো। তখন আমাদের অনেকের অনেক আশা ছিল, একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে আমরা আন্দোলনটা করছি। কিন্তু সত্যি বলতে একটা দেশ একদিনের মধ্যে বদলায় যাবে না। অনেক কিছু আমাদের চাওয়া ছিল, অনেক কিছু পূরণ হয়েছে, অনেক কিছু হবে ভবিষ্যতে। আমি চাই যে আমরা সবাই যেই ঐক্য থেকে এই নতুন বাংলাদেশটা তৈরি করতে চাইছি সেই ঐক্যতা ধরে রেখে যেন আমরা স্বপ্নগুলো পূরণে কাজ করতে পারি। আন্দোলনে যুক্ত হওয়া এমন বেশিরভাগ মানুষই যার যার জীবনে ফিরে গেছেন। অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলো যেমন ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে, তার সাথেও দ্বিমত রয়েছে তাদের। জুলাই আন্দোলনকে তারা এখনও সবার সম্মিলিত নেতৃত্ব হিসেবেই দেখছেন। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা, তার কাছে যাচ্ছি। শিক্ষার্থীদের কোটা সংস্কারকে ঘিরে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটি ঠিক কখন থেকে এবং কী কারণে বা কোন প্রেক্ষাপটে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে শুরু করলো এবং যাতে সামনের সারিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তার বাইরেও অনেক আলোচিত হতে শুরু করলেন? ধন্যবাদ সৌমিত্র। আসলে আপনি যে ভিডিও ক্লিপটা দেখছিলেন, যে আমি তো মনে করি যে এই আন্দোলনটা প্রথমত তো খুব বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কিন্তু এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যখন প্রথম ওই যে মেয়েটির গায়ে আঘাত আসে এবং তখন সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছবিগুলো আসে, তখন সেটা কিন্তু আপনার মিডল ক্লাস বলেন, সিভিল সোসাইটি বলেন, সবাইকে কিন্তু প্রথম একটা আন্দোলনের সাথে আন্দোলনের যৌক্তিকতা বা এই যে যা কিছু হচ্ছে, কারণ আমার আপনার সন্তানই তো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো এই নিরাপত্তা প্রসঙ্গটা যখন যুক্ত হয়েছে এবং তাদের প্রতি যখন আঘাতটা আসে, তখনই কিন্তু এই আন্দোলনটা আসলে এক ধরনের সামাজিক বৈধতা পেতে শুরু করে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে যে কোনো আন্দোলন প্রথমে কিন্তু একটা পার্টিকুলার গ্রুপের আন্দোলন থাকে, কিন্তু এটা কখন একটা গ্রুপ অফ পিপুলের আন্দোলন হয়ে থাকে যখন আপনি এটার একটা মোরালিটি তৈরি করতে পারবেন এবং মোরাল ভ্যালুজ এটার সাথে অ্যাড হবে। তো এইখানে এটা একটা ঘটনা ছিল এবং ঐতিহাসিক যে বক্তব্যটা দেয়া হয়েছিল একটা প্রশ্নের প্রেক্ষিতে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেটির একটা রিপারকেশন ছিল এবং এই রিপারকেশন ইটসেলফ আপনার ওই যে কোনো মানুষের মধ্যে এক ধরনের যে কোড অ্যান্ড কোড, আমি যখন আপনাকে গণহারে কোনো কিছু বলে বসি, ঢালাওভাবে কোনো কিছু বলে বসি, তখন খুব স্বাভাবিকভাবেই একটা রিপারকেশন আসবে। তো সেটার থেকেই একটা বৈধতাও তৈরি হয়। এবং আপনি মনে করিয়ে দিতে চাই যে রোকেয়া হলের মেয়েরা কিন্তু সেদিন রাতে বের হয়ে এসেছিল, এবং যদি রোকেয়া হলের মেয়েরা বা অন্যান্য হলের মেয়েরা যদি না বের হতো, কারণ আপনি জানেন রাতের বেলায় মেয়েদের হলের গেটে কিন্তু তালা থাকে, তো সেই তালা ভেঙে মেয়েদের বের হয়ে আসাটা এটা একটা অনেক বড় রিপারকেশন ছিল গত জুলাইয়ের এই সময়টাতে। অর্চিয়তন্দ্রিলা তার প্রতিবেদনে বলছিলেন যে অনেকেই তাদের নিজস্ব জীবনে ফিরে গেছেন, আবার বিভিন্ন পক্ষের বিভিন্ন দলের আন্দোলন বা অভ্যুত্থানের মালিকানার প্রশ্নে যে বিতর্ক, সেটি নিয়ে কারো কারো আপত্তি রয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সাধারণ মানুষের সম্পৃক্ততা কতটা স্মরণ করা হয়েছে বা স্বীকৃতি পেয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়কালে সবচেয়ে বড় ড্যামেজটি ঘটিয়েছে হচ্ছে আমাদের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা, উনার একটি বক্তব্য যেটি উনি একটি জায়গায় যেয়ে বলেছিলেন, এটা মেটিকুলাসলি প্ল্যান কোড অ্যান্ড কোড, উইচ ওয়াজ ভেরি প্রবলেমেটিক, বিকজ এই একটি বাক্য, এই একটি শব্দ আপনার গণ অভ্যুত্থানে যে সাধারণ মানুষ, যেই শ্রমিক ওটার সাথে পার্টিসিপেটেড ছিল, যিনি রিক্সা চালক, যিনি কোনো ভাড়া না নিয়ে স্টুডেন্টদেরকে পৌঁছাচ্ছিলেন, এবং আমাদের মতো সাধারণ শিক্ষক যারা কিনা আমার শিক্ষার্থী আহত হয়েছেন তার পক্ষে যাচ্ছে, অথবা আপনার বাসার ভেরি নেক্সট ডোরে যে নেইবার থাকে তার ছেলেটা হয়তো মারা গেছে, এখানে তো কোনো মেটিকুলাসলি প্ল্যানের সাথে যুক্ত তার কোনো সম্পর্ক ওই সাধারণ জনগণ তো জানে না। তারা তো কারো আদেশ দ্বারা আদিষ্ট হয়নি, কারো কোনো নেতৃত্বের দ্বারাও আসলে ওখানে যাননি। তাহলে প্রথম যেটি করা হয়েছে, এই একটি বক্তব্য গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল তাকে প্রথম প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বলতেই হবে। এবং এটা আসলে খুবই একটা অদায়িত্বসুলভ একটি বক্তব্য ছিল। এটা হচ্ছে প্রথম বিচ্ছিন্নতা। আর দ্বিতীয় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন আপনি দেখবেন গণ অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তার যে ক্রেডিট সেটা নেওয়া শুরু করলো, এটা হচ্ছে সবচেয়ে দ্বিতীয় বিচ্ছিন্নতা, যেখানে জনগণ
এটার যে একটা অন্য সাধারণ পার্টিসিপেটর মানুষকে ছিল, আসলে এটা হ্যাঁ, এটা তো বিচ্ছিন্ন তাহলে করতে শুরু আমাদের করলো। না, এটা তো তাহলে কোনো দলের। এই যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতাই আমরা আজকে মাত্র 1 বছরে আমাদেরকে কিন্তু একটা হতাশার দিকে নিয়ে গেছে। আচ্ছা, ঢাকার মিডফোর্ডে একটি নৃশংস হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে চাঁদাবাজি, হত্যা, দখলের মতো কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির দিকে আঙুল তুলেছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। যদিও বিএনপি এ ধরনের প্রচারে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, বিএনপি ও এর শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা চালানো হচ্ছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মিডফোর্ড এলাকায় লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন পথে নিয়ে অন্যায়ভাবে চরিত্র হননের এই অপচেষ্টা চালানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদারের দলে আবির্ভূত হয়েছে। এনসিপির সারা দেশে জুলাই যাত্রার কর্মসূচি হিসেবে পটুয়াখালীতে এক পথসভায় তিনি একথা বলেন। তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এদিকে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে মিস্টার চৌধুরী বলেন, দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলেছে, চলতি বছর অপরাধ বেড়েছে এই দাবি পরিসংখ্যানের সাথে পুরোপুরি মেলে না। চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজানা করিম স্নিগ্ধা, তার কাছে আবার যে আলোচনার জন্য। একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপর মূলত এটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক এবং আলোচনায় প্রাধান্য পেতে দেখা যাচ্ছে কেন? না, প্রথম কথা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে, ইটস এ কমপ্লিট মানে ডিহিউম্যানাইজেশন যাকে বলে, মানে মানুষের যে ন্যূনতম মানবিক যে মর্যাদা, সেটা আসলে এখানে ক্ষুণ্ণ হয়েছে প্রথমত। কিন্তু সৌমিত্র, এটা খেয়াল করে দেখবেন যে এরকম একটা ঘটনা আসলে কি কেবলই, আমি ধরে নিলাম রাজনৈতিক বা অন্যান্য বিষয়ের থেকেও ইম্পর্টেন্ট, প্রকাশ্য দিবালোকে মিডফোর্ডের মতো একটি জায়গাতে, ঢাকার কেন্দ্র বলা চলে, তাই না, সেখানে এরকম একটি ঘটনা ঘটলো, আশেপাশের কোনো মানুষ এগিয়ে এলো না। দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। আপনি দেখেছেন 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্পও আছে, সেখানেও কেউ গেল না, আপনার কেউ 911-এ ফোনও করলো না। এই যে ব্যাপারগুলো, তার মানে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে মানুষের মধ্যে যে একটা দায়িত্ববোধ বা একটা যে প্রোটেস্ট করার, যে আমরা তো মাত্র 1 বছর আগেই ভিন্ন জায়গা থেকে আসলাম। কিন্তু ডক্টর স্নিগ্ধা, আমি যদি আপনাকে মনে করিয়ে দিই, মাত্রই বলছিলাম যে সরকারের তরফে বলা হয়েছে যে আগের চেয়ে অপরাধ বাড়েনি, বরং এই যে খবর প্রচার হচ্ছে তাতে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। সরকার সেই আতঙ্ক আসলে মানুষকে নিরস্ত করছে কিনা এই ধরনের ঘটনা অ্যাক্ট করা থেকে? আতঙ্করই নিরস্ত করার থেকেও আমার মনে হয় দুটো জিনিস কাজ করছে। ভরসা নাই, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ভরসা নেই, কারণ এই যে একটা প্রসেস, স্ট্রাকচারাল প্রসেস দাঁড়িয়েছে। আপনি দেখবেন যে বিগত বছরগুলোতেও আপনি আইন শৃঙ্খলার সরাসরি তো আপনি তার সুবিধাভোগী না, আপনি বিভিন্ন মাধ্যম ধরে ধরে ফোন করে করে তার সুবিধাভোগী নিয়েছেন। একটা জনগণ তার কোনো একটা বিপদ হলে সরাসরি সে কখনোই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়নি। কি হয়েছে, অমুক নেতাকে ফোন করেছে, তমুক নেতাকে ফোন করেছে, এই সুপারিশ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে, এখন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে। আমার প্রশ্ন হলো যে এই মুহূর্তে যেই সরকারটি আছে বা যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের প্রতি মানুষের আস্থা নাই, নাম্বার 1। নাম্বার 2, এখানে আপনার যেই চর্চাটা হচ্ছে, এই চর্চাটা মানে অর্থাৎ এই ঘটনা পরবর্তী যে চর্চাটা, এটা তো আরও ন্যাক্কারজনক। এই কারণে যে আপনাকে মনে করিয়ে দেই, আপনার নিশ্চয়ই বিশ্বজিৎ হত্যার কথা মনে আছে, আওয়ামী লীগ সময় এরকম হয়েছিল। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার কাছে ব্যাপারটা একটু অ্যালার্মিংও মনে হয় যে বিগত সরকারের সময় কিন্তু আমরা এটা দেখেছি যে হেলমেট হকিস্টিক বাহিনী দিয়ে মানুষকে নানাভাবে নৃশংসভাবে করা হয়েছে। এখন সেখানে আমরা 5ই আগস্ট পরবর্তীতে এমন অনেক রাজনৈতিক দলকে দেখেছি যে বলেছে যে প্রাণ রক্ষার জন্য তারা ওই সময় তৎকালীন সরকারের দলের ভিতর থেকে এই ধরনের কিছু ঘটনা ঘটাতেও পারেন। এখন যে বিএনপি আছে, এটা বিএনপির ভাবার সময় এসেছে যে তাদের দলে যে এরকম কেউ ঢুকে যাননি সে বিষয়ে কি তারা নিশ্চিত। আর তৃতীয়ত, এর একচ্ছত্র সুবিধা কে ভোগ করছে? আপনার মসজিদের ইমামকে কোপানো হয়নি,
তারপরে খুলনাতে করা হয়নি, রক কেটে ফেলা হয়নি, সেই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য কি এই বিষয়গুলোকে রাজনৈতিকভাবে প্লটেড করা হচ্ছে? নৃশংসতা কি এখানে গুরুত্বপূর্ণ? রাজনীতিবিদরা কেউ কেউ এই সংশয় প্রকাশ করছেন, কিন্তু মিটফোর্ড এলাকা হত্যাকাণ্ড তো নয় যে একের পর এক অপরাধ সংঘটিত খবর পাওয়া যাচ্ছে গত কিছুদিন ধরে। সরকার কিন্তু চিহ্ন অভিযান চালানোর কথা বলছে, আপনি তো আস্থা রাখার কথা ভাবতে পারছেন না কেন? সরকার তো এর আগে ডেভিল হান্ট একটা প্রজেক্টও করেছিল, তাই না? আমি আবারও বলছি, সরকারের যেই স্টেপগুলো আছে সেই স্টেপগুলোতে আস্থা আনার কোনো সুযোগ তৈরি হচ্ছে না। এটা শুধুমাত্র মিটফোর্ড এলাকা না, গত একটা বছর ধরে আপনি দেখবেন যে এই সরকার মানুষজনকে ধরে 3 মাসের মধ্যে জামিন পেয়ে তারা মুক্ত হয়ে যায় এবং প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়। আপনি দেখবেন যে এখানে অস্ত্র, আমাদের অনেকগুলো রিপোর্ট আছে যে জেলখানা থেকে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র কিন্তু এখন পর্যন্ত উদ্ধার পাওয়া যায়নি। তাহলে এটা একটা প্রশ্ন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত সেনাবাহিনী যেখানে ম্যাজিস্ট্রেট পাওয়ারে থাকছে সেখানে যখন এইরকম একটা ঘটনা ঘটে, ইটস নট এ ক্যাজুয়ালিটি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনা। ছিনতাইকারী আপনার ছিনতাই করে এখন জামা কাপড় পর্যন্ত নিয়ে যাচ্ছে, ধারাবাহিকভাবে এই জিনিসটা হয়ে আসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মানুষ। কিন্তু আমি আবার মনে করে দিই ডক্টর স্নিগ্ধা, সরকার বলছে যে অপরাধ সেই অর্থে বাড়েনি, অন্তত বিগত সময়ের সঙ্গে তুলনা করলে। সরকার, এটা তো খুব দুঃখজনক যে এই সরকারের অন্তত এরকম পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার কথা না যা তিনি দিচ্ছেন। সরকারের মনে রাখা উচিত ছিল যে এই সরকার জনগণের সরকার ছিল এবং সেখানে তার প্রত্যাশা অনেক বেশি ছিল। সেখানে উনি যে পরিসংখ্যান তুলে ধরছেন, সেই পরিসংখ্যান তুলে ধরার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি বা আপনি আসলে আস্থা রাখতে পারছি কিনা, এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে যে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা বা তফসিল ঘোষণা হওয়ার কথা, সেটাও এখানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করতে পারে। সিঁদুর পরা এক নারী কিংবা একজন দরিদ্র রিকশাওয়ালা কোনো একটি দলের পক্ষে ভোট দেওয়ার কথা বলছেন, সামাজিক মাধ্যমে এমন কিছু ভিডিও নিশ্চয়ই চোখে পড়েছে। আপাতভাবে দেখতে স্বাভাবিক মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো এসব ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যার মূল বিষয় রাজনৈতিক প্রচারণা। কিন্তু কিভাবে বানানো হচ্ছে এই ভিডিও, আর তা নিয়ে উদ্বেগটাই বা কোথায়? তানহা তাসনিমের প্রতিবেদন। মগেরগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বাস মার্কার পাশেই আছি। কি ভাবছেন এই মার্কা কাদের বা এলাকাটাই কোথায়? কিন্তু বাঁশের বদলে যদি আপনার পরিচিত কোনো প্রতীকের কথা এখানে বলা হতো, তাহলেও কি এসব ভাবতেন? না ধরেই নিতেন এলাকা শুদ্ধ মানুষ ওই দলেরই সমর্থন করছেন, যেমনটা দেখা যাচ্ছে এই ভিডিওতে। ঠাকুরগাঁওবাসী দেখতে পাচ্ছি ভাই বিভিন্ন গ্রামে যাচ্ছেন এবং জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন। নির্বাচনের আগেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এমন ৭০টি রাজনৈতিক ভিডিও বিশ্লেষণ করেছে গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। এতে দেখা গেছে জামায়াতে ইসলামের সমর্থকরা সবার আগে এ ধরনের প্রচারণা শুরু করে। আমি নিজের বিচার নিজেই করছি, জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিব। এবার ভোট কোথায় দেবেন? সব দলকেই তো দেখা হয়েছে, জামায়াতকে এবার সুযোগ দেওয়া উচিত। পরে এতে যোগ দেয় অন্য রাজনৈতিক দলের সমর্থকরাও। আমরা প্রথম তরুণ প্রজন্ম হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিতে চাই। তরুণের প্রতীক শাপলা, এটা একটা শক্তির নাম। কিন্তু এ ধরনের ভিডিও বানানো হয় কিভাবে, কতটাই বা সময় লাগে তাতে? এই ভিডিওটি তৈরি করে হাতে কলমে দেখাচ্ছেন এআই কন্টেন্ট ক্রিয়েটর সাব্বির আহমেদ। অনেকগুলো এআই টুল আছে, এর মধ্যে সব থেকে পাওয়ারফুল যেই টুল সেটা হচ্ছে গুগলের ভিও। এবং এখানে আসার পর আপনি ধরেন নতুন একটা প্রজেক্ট খুলবেন, নিউ প্রজেক্টে যখন আপনি ক্লিক করবেন, এখন এখানে আপনার কাছে অপশন আছে প্রম্পট দেওয়ার, মানে প্রম্পট দিয়ে আপনি কিন্তু ইজিলি ভিডিও জেনারেট করতে পারবেন। আর তা ফ্লোতে দেওয়ার ঠিক 1 মিনিট 15 সেকেন্ডের মাথায় হাজির হয় এই ভিডিওটি। এটা একটু দেখি। একই ধরনের টুলস দিয়ে বানানোর কারণে এ ধরনের প্রায় সব ভিডিওই হয় 8 সেকেন্ডের। আর দিন যাওয়ার সাথে সাথে এআই দিয়ে নির্মিত ভিডিওগুলো এতটাই বাস্তব হয়ে উঠছে যে অভিজ্ঞ চোখেও অনেক সময় তা ধরা কঠিন হয়ে উঠছে। যখন আপনি একটা গুড প্রম্পট দিবেন, লিখবেন, সেখানে কিন্তু আপনি ওই ভিডিওর ক্যারেক্টারের চেহারার গঠন থেকে শুরু করে আপনি সে কি পরে আছে, সেই ভিডিওতে কতজন মানুষ আছে, ওরা কোন ক্লাসের, ওরা কি বলছে, হ্যাঁ, ওদের হাতে কি আছে, এনভায়রনমেন্টটা কীরকম, সেটা কি রাতের সিন নাকি দিনের সিন, সেটা কি গুলশান নাকি সেটা কোনো গ্রামের কোনো অঞ্চল, সব আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এসব কিছু করতে না লাগে অনেক খরচ, আর না প্রয়োজন খুব বেশি অভিজ্ঞতা। স্মার্টফোন দিয়ে তৈরি করা এমন ভিডিও দিয়েই চালানো সম্ভব যে কোনো প্রচারণা, যা ইতোমধ্যেই দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমের নানা প্ল্যাটফর্মে। কেবল জনসাধারণ না, সরকারের উপদেষ্টাকেও শেয়ার দিতে দেখা গেছে এআই দিয়ে নির্মিত ভুয়া ভিডিও কিংবা যাচাই না করা বন্যার ভাইরাল ছবি।
এ নিয়ে কথা বলতে চাইলে উপদেষ্টা আসিফ নজরুলের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আমরা সচেতন মানে শিক্ষিত হই বা স্বল্প শিক্ষিত হই, যে স্তরের হই না কেন, আমরা আসলে একটা ফেক এআইকে তখনই লুফে নিচ্ছি যখন সেটা আমার মতাদর্শের সাথে আমার দলের সমর্থনে যাচ্ছে এবং বিরোধীদের বিরুদ্ধে যাচ্ছে, তখন আমাকে এটা হাইলাইট করছি। আবার ভুল হলে নামিয়ে ফেলছি। এই যে ভুল হলে নামিয়ে ফেলার চর্চা ইতিমধ্যে কিন্তু একটা ডিজাস্টার হয়ে গেল। ডিসমিস ল্যাবের বিশ্লেষণ করা ভিডিওগুলো দেখা হয়েছে 2,30,00,000-এর বেশি বার, আর তাতে রিয়াকশন পড়েছে 10 লাখের বেশি। বিশ্লেষকরা বলছেন, নিজেদের পক্ষে সমর্থন আদায়ের পাশাপাশি অন্যদের মানহানিও থাকে এ ধরনের ভিডিওর টার্গেট। ফলে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে তা উস্কে দিতে পারে সহিংসতাও। এখন যে এআই বা আমরা বলছি যে ডিপ ফেক হোয়াটএভার, এখন যে ইনফরমেশন ডিসঅর্ডারের চর্চাটা দেখছি, সেটা কিন্তু খুবই প্রিমেচুর স্টেজে আছে। সেইটার সেকেন্ডারি স্টেজ দেখা যাবে ভোটের প্রচারণা শুরু হলে, ফাইনাল স্টেজটা দেখা যাবে ভোটের কয়েকদিন আগে। ইনফরমেশন ডিসঅর্ডারের কারণে বাংলাদেশের ইলেকশনে যদি সত্যিকার অর্থে 50% ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে সেখানে দাঙ্গা লেগে যেতে পারে, যেটা ইন্দোনেশিয়ায় দেখা গিয়েছিল, যেটা ব্রাজিলে দেখা গিয়েছে। বাংলাদেশে যেভাবে এআই ভিডিওর বিকাশ ঘটেছে তার সঙ্গে পাল্লা দিয়ে শেখানো যায়নি এসব মাধ্যমের ব্যবহার। তার উপর যদি নির্বাচনী এজেন্ডা ঠিক করে এভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, তবে তা সামাল দেওয়া কঠিন হবে বলেই মত বিশ্লেষকদের। সেক্ষেত্রে ক্ষতি কমাতে নির্বাচনী প্রচারণায় এআই এর ব্যবহার নীতিমালা যুক্ত করার পরামর্শ দিচ্ছেন তারা। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন রেজনা করিম স্নিগ্ধা। এই ভিডিওগুলো তো দেখলেন, এছাড়াও হয়তো সামাজিক মাধ্যমে আপনারও চোখে পড়ে থাকবে। ইউজার হিসেবে ঠিক প্রতিক্রিয়া কি হয় এই ধরনের ভিডিও দেখলে? দেখুন, প্রথম কথা হচ্ছে কি, আমাদের কিন্তু ডিজিটাল ইলিটারেসি ভীষণ প্রকট। এটার কোনো ক্লাস নেই। মানে আমি বলছি যে এটা এমন না যে অমুক শ্রেণী খুব ডিজিটালি লিটারেট, ব্যাপারটা এরকম না। যে কারণে আপনি দেখলেন প্রতিবেদনও আছে যে আপনার উপদেষ্টা থেকে শুরু করে সেখানেও কিন্তু কোনো চেক না করে, বাছাই না করে এটা দেওয়া হচ্ছে। 1, 2, আমি এখানেও একটু আগে যেরকম বলেছি যে দেখেন, নির্বাচন কমিশন তার তো এই আগে থেকেই তার তরফ থেকে কিন্তু এই ধরনের একটা নোটিশ জারি করার কথা ছিল যে আপনি কোনো ধরনের এআই কর্তৃক প্রচারণা করতে পারবেন না। আপনি দেখেন, ফেসবুকে যদি আপনি আপনার প্রোফাইল পিকচারটা এআই দিয়ে তৈরি করে দেন, সাথে সাথে ফেসবুক কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। ফেসবুক আপনাকে আর অ্যালাউ করে না। তাহলে এই যে নর্মাল একটা সিদ্ধান্ত, প্রম্পট সিদ্ধান্ত, এটি কিন্তু আপনার নির্বাচন কমিশন বলেন, রাজনৈতিক দল নিজেদের উদ্যোগে অর্থায়ন করছে তা নয়, সমর্থকরা করছেন। সমর্থকরাও আপনি যখন রাজনৈতিক দলগুলো তাই বলে। হ্যাঁ, কিন্তু এখানে রিপোর্টেই আছে যে আপনার রাজনৈতিক দলও তো সেটার মধ্যে পার্টিসিপেটর হচ্ছেন, সমর্থক দিয়ে করান, বট বাহিনী জানি আমরা। তখন অ্যাটলিস্ট তারা সচেতন হবে। আপনার যখন আপনি একজন উপদেষ্টাও যখন এখানে এই ধরনের প্রচারণায় যুক্ত হয়ে যান, তখন তো ব্যাপারটা খুব পরিষ্কার যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার না। দ্বিতীয়ত, এটা কিন্তু আপনার একটা গ্লোবাল সমস্যা, এটা সে বাংলাদেশের সমস্যা, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং এক্ষেত্রে বলা খুবই জরুরি, আমরা জানি যে বেশ কিছু রাজনৈতিক দলের বট বাহিনী ভীষণ রকমের অ্যাক্টিভ। আমরা যারা কাজ করি আমাদের এই বিষয়ে কিন্তু একটা আইডিয়া আছে। এই বট বাহিনীকে নিয়ন্ত্রণ করাও কিন্তু সরকারের যে সাইবার স্পেস আছে, মানে আপনার প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, তাদের অ্যাকশনে যাওয়ার কথা। তারা কোথায়? এই বিষয়গুলোকে যদি তারা এখনই যদি এটাকে হ্যান্ডেল না করতে পারে, ডে বাই ডে এটার প্রচারণা আরও বেশি বাড়বে এবং সেক্ষেত্রে কিন্তু মানুষ সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। অন্তত বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং আগামী নির্বাচনে এই ধরনের ভিডিও কি প্রভাব ফেলতে পারে? সাইফুল আলম চৌধুরী বলছেন দাঙ্গা পর্যন্ত লেগে যেতে পারে, কিন্তু সাধারণ ব্যবহারকারীদের মধ্যে, ভোটারদের মধ্যে, অন্যদের মধ্যে না, অবশ্যই। এখানে আপনি যখন ভোটারের কথা চিন্তা করবেন, আচ্ছা আপনি যদি একটা জরিপও চালান, কতজন মানুষ আসলে বাংলাদেশের এআই সম্পর্কে জানেন, মানে এআই মানে কি বা ডিপ ফেক এগুলো সম্পর্কে জানেন? খুব স্বাভাবিকভাবেই কিন্তু তখন এই যে আপনি যে দেখালেন যে একজন সনাতন ধর্মাবলম্বী মহিলা, তিনি একটি পার্টিকুলার দলের কথা বলছেন, এটার তো একটা ইম্প্যাক্ট আছে। জনমনে এটার ইম্প্যাক্ট পড়তেই পারে যে এই পুরো ব্যাপারটাকে ভাবতে পারে এটাই সত্য। কারণ আমরা তো একটা পোস্ট ট্রুথ, একটা এমন রিয়েলিটিতে আছি যে কোনটা সত্য কোনটা অসত্য আমরা বুঝতে পারি না। মিডিয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আর তারপরে এআই হচ্ছে আরো বাজনার উপরে ঢোলটা বাড়িয়ে দিয়েছে। তো এই বিষয়ে আসলে সচেতন হওয়াটা খুবই জরুরি। সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন। অনেক ধন্যবাদ জনকরিম স্নিগ্ধা, সময় দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেন্ডিং এ। দর্শক, এই ছিল আজকের মতো। সৌমিত্র শুভ্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে।